হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি পরবর্তী ভিডিও নিয়ে। যদি তোমাদের মধ্যে কারো আগের ভিডিওগুলিতে কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিংকে জয়েন করে নিও। তাহলে আজকে দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিওটি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তাহলে 11 নম্বর অঙ্কটা হচ্ছে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। তাহলে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করতে বলেছে। তাহলে আমরা আগে ধরে নিলাম যে ধরি ট্যাঙ্কটি ব্যাসার্ধ আর মিটার। তাহলে ট্যাঙ্কটির ব্যাসার্ধ আর ধরে নিলাম, আর উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে, উচ্চতা অর্থাৎ যেটাকে এইচ দিয়ে ডিনোট করছি, এটা দেওয়া আছে 9 মিটার। তাহলে ট্যাঙ্কটিতে কত পরিমাণ জল থাকবে, অর্থাৎ ট্যাঙ্কটির আয়তন বের করতে হবে। ট্যাঙ্কটির আয়তন, ট্যাঙ্কটির আয়তন মানে ট্যাঙ্কটিতে কত পরিমাণ জল আছে, ঠিক আছে? তাহলে হচ্ছে কি পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই রাখলাম আর স্কয়ার, আর এইচ কত? এইচ হচ্ছে 9, তাহলে 9 পাই আর স্কয়ার এত কি হবে? ঘনমিটার। আচ্ছা, এটা পরে রাখলাম। এবার বলছে দেখো 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে 225 মিটার বেগে জল বের হয়। তাহলে দেখো মিনিটে 225 মিটার বেগে জল বের হয়, অর্থাৎ 225 মিটারটা কি হবে? সেই পাইপের লেন্থ। আচ্ছা, তাহলে পাইপের ক্ষেত্রে কি হচ্ছে? ব্যাসার্ধটা যদি R1 ধরি, তাহলে এখানে দেখো ব্যাস দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে 6/2, তাহলে এটা হয়ে গেল আমাদের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। কিন্তু আমাদের সব মিটারে আনতে হবে। তাহলে কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি, তাহলে 0.03 এত মিটার। আচ্ছা, তাহলে R1টা বেরিয়ে গেল। এইবার এখানে বলে দেওয়া আছে তাহলে হাইটটা কত? মিনিটে 225 মিটার, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 225 মিটার, অর্থাৎ এম দিয়ে রাখলাম। আচ্ছা, এবার তাহলে মিনিটে তাহলে কত পরিমাণ জল বের হয়, অর্থাৎ এখানে তাহলে লিখবো যে মিনিটে পাইপ দিয়ে জল বের হয়, তাহলে কি তার আয়তনটা বের করতে হবে। তাহলে পাই R1 স্কয়ার H1, তাহলে পাই রাখলাম R1 স্কয়ার কত? তাহলে 0.03 এর স্কয়ার ইনটু H1 কত? 225। আচ্ছা, আমরা সিম্পলি এতখানি করে রাখলাম, ঠিক আছে? তাহলে এটা ঘনমিটার। তাহলে এটা হলো আমাদের মিনিটে। কিন্তু বলেছে দেখো 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়, অর্থাৎ 36 মিনিটে যত পরিমাণ জল বের হবে সেটা কি হবে? ট্যাঙ্কের আয়তন, অর্থাৎ ট্যাঙ্কে যত পরিমাণ জল ছিল। তাহলে এখানে লিখতে হবে যে 36 মিনিটে পাইপ দিয়ে জল বের হয়। তাহলে কি 36 দিয়ে এটাকে গুণ করে দিতে হবে, অর্থাৎ 36 ইন্টু পাই 0.03 তার স্কয়ার ইন্টু 225 এত ঘনমিটার। তাহলে কি হবে? এটার সঙ্গে এটা সমান হয়ে যাবে। তাহলে এবার আমরা শর্তানুসারে এই আটা মিশিয়ে দিচ্ছি। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? এইটা সমান সমান এই যে এটা, তার মানে 9 পাই আর স্কয়ার সমান সমান 36 ইন্টু পাই ইন্টু 0.03 তার স্কয়ার ইন্টু 225। তাহলে দেখো এখান থেকে পাই পাই ক্যান্সেল হয়ে গেল, 9 দিয়ে 4 9 36, ঠিক আছে? তাহলে দেখো এখানে আর স্কয়ার, তাই না? তাহলে আর হলে কি হবে? 4 থেকে এটা 2 হবে, আর এটা 0.03, তার মানে শুধু একটা থাকবে। আর 225 কত? 15 স্কয়ার, তাহলে এখানে 15 থাকলো।
তাহলে কি হচ্ছে এখানে 0.03 ইন্টু 15 দুগুণ কত 30। তাহলে এখানে যদি 100 হয় তাহলে একটা একটা কেটে গেল, তাহলে 3 3 কে 9, তার মানে 0.9। তাহলে এত কি হচ্ছে মিটার। কিন্তু আমাদের কি বের করতে বলেছে যে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য অর্থাৎ 2 ইন্টু r করতে হবে, তার মানে এটার সঙ্গে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 ইন্টু 0.9 এত মিটার। তাহলে 9 দুগুণ 18, তাহলে 1.8 মিটার। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার 12 নম্বর অঙ্ক। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা লক্ষ্য করবে। সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমি। 1 ঘন ডেসিমি কাঠের ওজন বলেছে 1.5 কিগ্রা, কিন্তু গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা কত? তাহলে দেখো, গুঁড়িটার টোটাল ওজন বলে দিয়েছে এবং 1 ঘন ডেসিমি কাঠের ওজন কত সেটা বলে দিয়েছে। প্রথমে আমাদের কুইন্টাল আর কেজির সম্পর্ক কি? 1 কুইন্টাল মানে কত কেজি? 1 কুইন্টাল মানে 100 কেজি। এটা আগে জানতে হবে অঙ্কটা করার আগে। আচ্ছা, তাহলে আমাদের টোটাল গুঁড়িটার আয়তন কত এখান থেকে আমরা পেয়ে যাব। তাহলে কেমন করে পাবো? তাহলে প্রথমে লিখতে হবে যে 1.5 কিগ্রা 1.5 কিগ্রা ওজনের কাঠের গুঁড়ির আয়তন কত বলেছে? 1 ঘন ডেসিমি। তাহলে 1 ডেসিমি তার কিউব। তাহলে 1 কিগ্রা ওজনের কাঠের গুঁড়ির আয়তন কত হবে? তাহলে 1/1.5 ডেসিমি কিউব অর্থাৎ 1 ঘন ডেসিমি। তাহলে টোটাল কাঠের গুঁড়ির ওজন কত বলেছে? 9.24 এত কুইন্টাল, তাই না? তাহলে এত কুইন্টাল সমান সমান আমরা কি জানি যে 100 কেজি, অর্থাৎ 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 924 কেজি বা কিগ্রা কাঠের গুঁড়ির আয়তন হবে। তাহলে 924/1.5, ঠিক আছে? তাহলে এত ডেসিমি কিউব। আচ্ছা, পয়েন্ট যদি দিই কেটে 10 হলো, তাহলে 5 দিয়ে 5 3 5 15, 5 দুগুণ 10, 3 দিয়ে 3 3 কে 9, 3 8 24, তাহলে হচ্ছে 8 দুগুণ 16, 3 দুগুণ 6, অর্থাৎ 616 ডেসিমি কিউব বা ঘন ডেসিমি। আচ্ছা, তাহলে দেখো আমরা কাঠের গুঁড়িটার আয়তন পেয়ে গেলাম, তাই তো? আর বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা আমরা পেয়ে যাব কি করে? তাহলে আগে ধরে নিতে হবে যে গুঁড়িটির ব্যাসার্ধ 8 ডেসিমি আর উচ্চতা 8 ডেসিমি। তাহলে এখানে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে আর এখান থেকে আমরা তো আয়তনটা বের করেছি। তাহলে আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। এটা সমান সমান কি হবে? 616। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার। আর একটা কি হবে? বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই আর এইচ। এটা সমান সমান কত দেওয়া আছে? 440। এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে কি করব যে 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে যদি ডিভাইড করি তাহলে কি হবে? 1 নাম্বার ভাগ 2 নাম্বার। তাহলে পাই আর স্কয়ার এইচ বাই 2 পাই আর এইচ সমান সমান 616/440। তাহলে দেখো পাই পাই ক্যান্সেল হলো, আর দিয়ে একটা আর যাবে, এইচ এইচ ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 8 সমান সমান কি হবে? 616 ইনটু 2/440। আচ্ছা, তাহলে 2 দিয়ে 220, 11 দিয়ে 11 দুগুণ 22, 20, 11 দিয়ে 5 11 55, 6 11 66। তাহলে আবার যাচ্ছে কত দিয়ে? দেখো 4 দিয়ে 4 5 20, 4 দিয়ে 4 1 4, 4 4 16। আচ্ছা, তাহলে 14/5। তাহলে এটা পয়েন্টে করলে কত হবে? 5 দুগুণ 10, 5 8 40, তাই তো? তাহলে এত ডেসিমি। আচ্ছা, তাহলে আমরা ব্যাসার্ধটা পেয়ে গেলাম। এবার এইচটা কিভাবে পাবো? এই ইকুয়েশন কিংবা এই ইকুয়েশনে যদি আমরা এই আর এর মানটা পুট করে দিই তাহলে আমরা ইজিলি এইচ এর মানটা পেয়ে যাব। তাহলে দেখো এবার। আচ্ছা, তাহলে r ইকুয়াল টু 2.8, এটা তাহলে 2 নাম্বার ইকুয়েশনে যেটা আমরা বসাচ্ছি। তাহলে কি হবে? 2 পাই r এর মান হচ্ছে 2.8 ইনটু h সমান সমান কত দেওয়া আছে? 440।
তাহলে h ইকুয়াল টু কি হবে 440/2 ইনটু পাইটা তাহলে উল্টে গেলে কি হবে নিচে 22 উপরে 7 আর নিচে কি আসবে 2.8। আচ্ছা পয়েন্টের জন্য তাহলে উপরে একটা পেন চলে আসবে। আচ্ছা তাহলে দেখো 22 দুগুণ 44 0 তাহলে 2 দিয়ে 10। আচ্ছা আর এদিকে হচ্ছে কত 4 7 28। আচ্ছা তাহলে এদিকে 2 দুগুণ 4 2 দিয়ে 5 দুগুণ 10 এই 2 দিয়ে আবার 5 তাহলে কত হচ্ছে h এর মান 5 পাচ্ছে 25 এত কি হচ্ছে ডেসিমি। তাহলে আমাদের হাইট বেরিয়ে গেল এখানে আর এখানে হচ্ছে আমাদের কি বেরিয়েছিল r এর মান অর্থাৎ ব্যাসার্ধ এত ডেসিমি। তাহলে আমাদের অ্যানসার কি চেয়েছে যে ঘড়িটির ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে এখান থেকে ব্যাস বের করতে গেলে কি করতে হবে এটাকে 2 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে তাহলে 2r তাহলে 2r অর্থাৎ 2.8 ইনটু 2 তাহলে 28 দুগুণ কত 56 তাহলে 5.6 এত ডেসিমি। তাহলে এটাই হলো আমাদের অ্যানসার। তাহলে ব্যাসও বেরিয়ে গেল আর উচ্চতাও বেরিয়ে গেল। আচ্ছা এইবার তাহলে তোর 13 নাম্বার অঙ্ক। দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 30 সেন্টিমিটার, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 26 সেন্টিমিটার এবং পাইপটির দৈর্ঘ্য হচ্ছে 14.7 মিটার। তাহলে প্রতি বর্গ ডেসিমি 2.25 টাকা হিসেবে পাইপটির সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে দেখি। তাহলে আমরা দুই মুখ খোলা লম্ববৃত্তাকার এর ক্ষেত্রে আমরা সমতলের ক্ষেত্রফলের সূত্র কি করেছিলাম এইটা। তাহলে এইটা আমাদের ইউজ করে বের করতে হবে তাই তো। তাহলে 13 নাম্বার অঙ্ক। তাহলে দেখো এখানে দেওয়া আছে প্রতি বর্গ ডেসিমি 2.25 করে। তাহলে আমরা প্রত্যেকটা ইউনিটকে আমরা ডেসিমিটারে নিয়ে আসব। তাহলে বহির্ব্যাসের দৈর্ঘ্য ধরি পাইপটি তাহলে বহির্ব্যাসার্ধ সরি এখানে ধরি দরকার নেই। বহির্ব্যাসার্ধ যদি আমরা r1 দিয়ে ডিনোট করি তাহলে কি হয়ে যাবে তাহলে 30 সেন্টিমিটার আছে তাই না। তাহলে 30/2 এত সেন্টিমিটার তাহলে 15 সেন্টিমিটার আর সেন্টিমিটারকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ 1.5 ডেসিমিটার। আচ্ছা তাহলে বহির্ব্যাসার্ধ বেরিয়ে গেল। এবার অন্তর্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ হচ্ছে r2 বলছি। তাহলে দেখো এখানে বলেছে কত 26 সেন্টিমিটার হচ্ছে ব্যাস। তাহলে 26/2 এটা সেন্টিমিটার তাহলে এখানে হয়ে যাচ্ছে কত 2.26 অর্থাৎ 1.3 ডেসিমিটার। আচ্ছা তাহলে r1 r2 পেয়ে গেলাম। এবার পাইপটির দৈর্ঘ্য বলেছে 14.7 মিটার অর্থাৎ দৈর্ঘ্য পাইপটির দৈর্ঘ্য অর্থাৎ এটাকে আমরা h দিয়ে বলছি। তাহলে h হচ্ছে 14.7 মিটার দেওয়া আছে। তাহলে মিটারকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে তাহলে 147 ডেসিমিটার। তাহলে আমরা এবার সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। এই ক্ষেত্রে দেখো দুই মুখ খোলা তাহলে দুই মুখ খোলা পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কি হয়ে যাবে তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করব যে 2 পাই r1 plus r2 into h plus 2 পাই r1 square minus r2 square। আচ্ছা তাহলে এখান থেকে দেখো 2 পাই আমরা কমন নিয়ে নিতে পারবো 2 পাই তাহলে r1 plus r2 তাহলে r1 কত 1.5 plus 1.3 এটার সঙ্গে h কত 147 এটা গুণ থাকলো প্লাস 2 পাই কমন নেওয়া আছে তাহলে r1 স্কয়ার 1.5 স্কয়ার মাইনাস 1.3 স্কয়ার। আচ্ছা 2 পাইটা থাকলো তাহলে 1.5 প্লাস 1.3 তাহলে কত হচ্ছে এখানে 2.8 অর্থাৎ 2.8 ইনটু 147 প্লাস এখানে 15 স্কয়ার কত হয় 225 তাই না। তাহলে 225 তাহলে দুই ঘর আগে পয়েন্ট বসবে মাইনাস 1.3 তাহলে 169 দুই ঘর আগে পয়েন্ট বসবে। আচ্ছা এটা হলো এই কোণটা এবার আমরা করে নিই যে 147 ইনটু 2.8। আচ্ছা এটা আমরা আলাদাভাবে করছি আর দেখো তাহলে 2 পাই
2.8 ইন্টু 147 প্লাস এখানে তাহলে বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে দেখো, তাহলে 9 6 15, হাতে থাকে 1, 6 1 7, তাহলে 7 5 12 পয়েন্ট, হাতে থাকছে 1, তাহলে 0। আচ্ছা তাহলে এটা হলো, এবার 2 পাই দিয়ে এটাকে গুণ করে দেব। আমি উপরে করছি, তাহলে দেখো 2 পাই দিয়ে যদি গুণ করি, পাই হচ্ছে 22/7, এটা ইনটু তাহলে এটার সঙ্গে গুণ হবে 2.8 ইনটু 147 প্লাস এদিকে হবে 2 ইনটু 22/7 ইনটু 0.56। আচ্ছা তাহলে দেখো এখানে 7 2 14, 7 1 7, আচ্ছা আর এদিকে 0.7 8 56। আচ্ছা আচ্ছা এখানে আরেকটা 0 হবে, ঠিক আছে, তাহলে 0.08, তাহলে 22 2 44। আচ্ছা 22 2 44, এখানে দুটো থেকেই আমরা 44 কমন নিতে পারি, তাহলে 2.8 ইনটু 21, এটা গুণ করলে তাহলে কত হবে, তাহলে 8 1 8 2, 8 2 16, 2 4 1 5, তাহলে 8 6 7 8, তাহলে হচ্ছে আমাদের 588। আচ্ছা তাহলে 588, এখানে হচ্ছে 2.8, তার মানে এক ঘর আগে পয়েন্ট বসবে, তাহলে এখানে এটা হলো, আর এখান থেকে তো আমরা 44 কমন নিয়ে নিয়েছি, তাহলে 0.08, তাহলে এটা যোগ করলে এবার কত হচ্ছে, তাহলে 44 ইনটু, তাহলে এখানে যোগ করলে হবে দেখো 58.8.08, তাহলে হচ্ছে 8 8 58.88, তাহলে 58.88, এবার এটা আমাদের গুণ করতে হবে। আচ্ছা আমি নিচে মিশিয়ে দিচ্ছি, তাহলে 58.88 ইনটু, তাহলে 4 8 32, আর এটাকে 3, 4 8 32 আর 3 35, আর এটা হচ্ছে 3, 4 8 32 আর 3 35, হাতে থাকছে 3, 4 5 20 আর 3 23, তাহলে এখানে একই হবে 2 5 8 3 2, তাহলে 2 5 6 7 5 2 10, 5 3 8 আর 9, এর পরে 4 5 2, তাহলে 2 ঘর আগে পয়েন্ট, তাহলে এটা হচ্ছে আমাদের কত 2590.72। আচ্ছা এত কি হবে, আমরা ডেসিমিতে বের করেছিলাম, তাহলে এটা হয়ে যাবে ডেসিমি স্কয়ার। তাহলে দেখো আমাদের বেরিয়ে গেল যে সমগ্রতলের ক্ষেত্রফল কত, দুই মুখ খোলা পাইপের সমগ্রতলের ক্ষেত্রফল। এবার বলেছে প্রতি বর্গ ডেসিমি 2.25 টাকা যদি খরচ হয়, তাহলে সমগ্রতলে আলকাতরা প্রলেপ দিতে কত খরচ হবে, তাহলে একবারে করে দিচ্ছি। অতএব সমগ্র তলে আলকাতরা প্রলেপ দিতে খরচ হবে, তাহলে কত খরচ হবে, তাহলে এটার সঙ্গে 2.25 গুণ করতে হবে, 2.25 ইনটু 0.72, তোমরা এটা গুণ করলে দেখবে অ্যানসারটা হবে 5829.12। তাহলে পাইপটি সমগ্র তলে, দুই মুখ খোলা পাইপের সমগ্র তলে রং করতে টোটাল কত খরচ হবে, 5829.12। এবার 14 নম্বর, একটি দুই মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা দেওয়া আছে 2.8 মিটার, চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 4.6 ডেসিমিটার এবং চোঙটির আয়তন দেওয়া আছে কত 84.48 ঘন ডেসিমি। লোহা দিয়ে তৈরি হলে তাহলে চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য কত, তাহলে এই অঙ্কতে প্রথমে লক্ষ্য করতে হবে, দেখো দুই মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙ, অর্থাৎ দেখো এখানে ফাঁপা বলেছে, তাহলে এই ক্ষেত্রে আয়তনের সূত্রটা হবে কেমন, এখানে আয়তনের সূত্রটা আমি করে দিচ্ছি। তার আগে আমাদেরকে কি বের করতে হবে, আমাদের বের করতে হবে দেখো যে চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আগে ধরে নিলাম যে চোঙটি বহির্ব্যাসার্ধ R1 ডেসিমিটার। আচ্ছা বহির্ব্যাসার্ধ R1 ডেসিমিটার, আর এখানে দেখো অন্তর্ব্যাসার্ধ বলে দেওয়া আছে, অন্তর্ব্যাসার্ধ কত বলে দেওয়া আছে, অন্তর্ব্যাস বলে দেওয়া আছে, সরি, তাহলে অন্তর্ব্যাস হচ্ছে R2 দিয়ে ডিনোট করছি, তাহলে 4.6/2 হবে, তাহলে 4.6/2 অর্থাৎ 2 গুণ 4 3 গুণ 6, এত
কি হচ্ছে ডেসিমিটার, এটা হচ্ছে অন্তর ব্যাসার্ধ। আর এখানে দেখো চোঙটির উচ্চতা বলে দেওয়া আছে 2.8 উচ্চতা, তাহলে এইচ দিয়ে, তাহলে এখানে বলা আছে 2.8 মিটার, তাহলে মিটারটাকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ 28 ডেসিমিটার। আচ্ছা, এবার চোঙটি আয়তন দিয়ে দেওয়া আছে, তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে তাহলে এই দুই মুখ খোলা এই ফাঁপা চোঙটির আয়তন, তাহলে আয়তন হবে তখন কি পাই r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার ইনটু h, এটা সমান সমান এই যে আয়তন যেটা দেওয়া আছে 84.48। তাহলে এখান থেকে এবার আমরা মানগুলো পুট করে r1 এর মান বের করতে পারবো। তাহলে দেখো এখানে হচ্ছে পাই হচ্ছে 22/7, r1 স্কয়ার যেটা যেমন আছে তেমনই, r2 স্কয়ার হচ্ছে 2.3 তার স্কয়ার ইনটু h কত দেওয়া আছে 28 টু 84.48। আচ্ছা, তাহলে এখানে r1 স্কয়ার মাইনাস 2.3 তার স্কয়ার রাখলাম, আর এইদিকে তাহলে হচ্ছে 84.48 ইনটু 7/22, আর নিচে কি হয়ে যাবে 28। আচ্ছা, তাহলে এখানে দেখো 4 7 28। আচ্ছা, তাহলে এখানে 4 দিয়ে 4 2 8, 4 1 4, 4 1 4, 4 2 8, তাহলে 11 দিয়ে 11 2 22, 11 দিয়ে 11 কে 11 পয়েন্ট, তাহলে এখানে কি থাকবে 10, তাহলে 9 11 99, 11 2 22, তারপর হচ্ছে 2 দিয়ে তাহলে পয়েন্ট, 9 2 18, 6 2 12, তাহলে 0.96, তাহলে এখানে r1 স্কয়ার সমান সমান কি হয়ে যাবে, এদিকে 2.3 তার স্কয়ার প্লাস 0.96, তাহলে 2.3 স্কয়ার তাহলে কত হচ্ছে 529, তাহলে 2 ঘর আগে পয়েন্ট প্লাস 0.96, তাহলে এটা যোগ করলে হবে 6.25, তাহলে 625, তাহলে r1 কত হবে, এটা হচ্ছে কত 25 এর স্কয়ার হয়, তাহলে 2.5, অর্থাৎ তাহলে আমাদের চোঙটির বহির্ব্যাসার্ধ বেরিয়ে গেল, কিন্তু আমাদের কি বের করতে বলেছে চোঙটির বহির্ব্যাস, তাহলে চোঙটির বহির্ব্যাস কত হবে, তাহলে 2 ইনটু r1, তাহলে 2.5 ইনটু 2, তাহলে কত হচ্ছে আমাদের 5, এটা কিসে হবে ডেসিমিটার, তাহলে আমাদের অ্যানসার হচ্ছে 5 ডেসিমিটার। এবার তাহলে 15 নম্বর অঙ্ক, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ বলেছে, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো, তাহলে চোঙটির উচ্চতা কত সেটা আমাদের হিসাব করতে হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে দুটো কেস, যখন ব্যাসার্ধ দ্বিগুণ হবে উচ্চতা তখন আয়তন কত হবে সেটা বলে দেওয়া আছে, এবং সেটার আয়তনটা বলে দেওয়া নেই, কিন্তু তারপরে যখন বলেছে যখন উচ্চতা 6 গুণ হবে তখন চোঙটির আয়তন কি হচ্ছে 539 ঘন ডেসিমি বেশি হতো, তাহলে এখানে সম্পর্ক বলে দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা ধরে নিব যে প্রথম ক্ষেত্রে অর্থাৎ চোঙটি ধরি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ধরে নিলাম r1। আচ্ছা, এবার বলেছে উহার উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। আচ্ছা, r1 হচ্ছে এখানে যেহেতু বলেছে ঘন ডেসিমি, তাই এটার এককটা আমরা ডেসিমি নিলাম। এই ক্ষেত্রে উচ্চতা কত বলেছে যে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে উচ্চতা যদি আমরা h ধরি তাহলে এর উচ্চতা বলেছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে কি হবে 2r1 এত ডেসিমি। তাহলে এই ক্ষেত্রে লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত হবে, তাহলে এই ক্ষেত্রে লম্ববৃত্তাকার চোঙের আয়তন হবে, আমরা কি জানি পাই আর স্কয়ার এইচ, তাহলে পাই আর স্কয়ার বলতে এখানে কি r1 স্কয়ার ইনটু এইচ, এইচ হচ্ছে কত 2r1, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, তাহলে 2 পাই r1 কিউব এত ঘন ডেসিমি বা ডেসিমি কিউব। আচ্ছা, এটা হলো। এইবার এটা হচ্ছে যদি আমরা ধরি প্রথম ক্ষেত্রে। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো বলেছে যে চোঙটির উচ্চতা যদি 6 গুণ বেশি হতো, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতা
দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতা কত বলেছে, যে এটা যদি এইচ ড্যাশ ধরি তাহলে উচ্চতা বলছে যদি 6 গুণ বেশি হতো, কার ব্যাসার্ধের 6 গুণ, তাহলে এক্ষেত্রে হচ্ছে 6r1 এত ডেসিমি কিউব। তাহলে এই ক্ষেত্রে আয়তন কত হবে, তাহলে এই ক্ষেত্রে আয়তন হবে, শর্টে লিখছি, আয়তন হবে এই ক্ষেত্রে কত, তাহলে পাই r1 স্কয়ার, r1 স্কয়ারই থাকবে কারণ ওটা ব্যাসার্ধে আছে, আর এইচ টা খালি চেঞ্জ হয়ে যাবে, এটা কি হয়ে যাচ্ছে 6r1। তাহলে এখান থেকে কত হচ্ছে 6 পাই r1 কিউব, এত কি হচ্ছে ডেসিমি কিউব। এইবার এখানে দেখো বলেছে যখন 6 গুণ বেশি হতো তখন চৌংটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো, অর্থাৎ কোনটা বেশি হতো, এটার বেশি হতো এটার অপেক্ষা। তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারবো, তাহলে আমরা শর্তানুসারে কি লিখবো, তাহলে এখান থেকে এটা বিয়োগ করে দিতে হবে, তাহলে 6 পাই r1 কিউব মাইনাস 2 পাই r1 কিউব সমান সমান কত, কত বেশি হতো 539। তাহলে এটা, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে 4 পাই r1 কিউব ইকুয়াল টু 539। তাহলে r1 কিউব কত হচ্ছে 539 বাই 4 ইন্টু 22 বাই 7টা উল্টে যাবে, তাহলে নিচে, তাহলে উপরে 7 নিচে 22। আচ্ছা, তাহলে 11 দুগুণ 22, 11 দিয়ে 4 11 44, 9 11 99। তাহলে এবার দেখো, তাহলে এখানে r1 কিউব আছে, তাহলে আর এখানে কাটাকাটি করার দরকার নেই। এখানে দেখো তাহলে r1, তাহলে r1 ইকুয়াল টু কি হবে, এখানে 49 থেকে দুটো 7 বের হবে, তাহলে 3টা 7 আর নিচে 4টা ভাঙলে 2টা 2 বের হবে, তাহলে 2টা 2 এখানে 3টা, তাহলে r1 কিউব কত হবে, তাহলে 7/2 অর্থাৎ 3.5 ডেসিমি। আচ্ছা, তাহলে এই চৌংটির উচ্চতা কত হবে, তাহলে চৌংটির উচ্চতা কত হবে, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি করেছিলাম, চৌংটির উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ ছিল, তাহলে 2 ইন্টু 3.5, তাহলে 7 ডেসিমিটার। তাহলে আমাদের অ্যান্সারটা হলো 7 ডেসিমিটার। তাহলে বন্ধুরা, ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং বন্ধুদের শেয়ার করতে একদমই ভুলবে না। এরকম আরো লেটেস্ট ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, জয় হিন্দ।